হ্যালো গাইজ, দিস ইজ ওল্ড বয় ইন দ্য টাউন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা খুব সেন্সিটিভ টপিক নিয়ে ভিডিও বানাবো। এটার মধ্যে অনেক পলিটিক্যাল কন্টেন্ট থাকবে আর এটা হয়তো সবার জন্য সুটেবল হবে না, বাট এই ভিডিওটা বানানো দরকার। আমি ভিডিওটা বানাতাম না, বাট গতকাল রাত্রে আমাকে একটা ইমেল এলো রোহিত বলে একটা ছেলের কাছ থেকে। সে বেসিক্যালি আসানসোল থেকে বিলং করে, আর সেই ইমেলটাই লিখেছে, মানে সে আমার একটা লিসেনার, সেই ইমেলটাই লিখেছে যে এখন প্রেজেন্টলি ইউক্রেনের খুব খারাপ অবস্থা। আমরা সেটা জানি যে এখন ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে, আর সে আমাকে বললো যে এটার উপর একটা প্লিজ গান বানাও। আর তারপরে যেটাও লিখেছে, এই অবধি তো ঠিক ছিল, তারপরে লিখেছে যে ভ্লাদিমির পুটিন ইজ ডিস্ট্রয়িং দ্য ওয়ার্ল্ড, সো প্লিজ মেক আ ডিস ট্র্যাক অন ভ্লাদিমির পুটিন। আই এম নট ব্লাফিং, এখানে আমি দিয়ে দিলাম স্ক্রিনশটটা। তো সে লিখেছে প্লিজ মেক আ ডিস ট্র্যাক অন ভ্লাদিমির পুটিন। এবার ওটা দেখে মানে আমি তো অস্ট্রাক হয়ে গেছি, আমি একদম ভাই বাবলে গেছি ওটা দেখে, যখন বলেছে এরকম প্লিজ মেক আ ডিস ট্র্যাক। তখন আমি ভাবলাম যে এটার পর একটা ভিডিও বানানো দরকার এই ইস্যুটা নিয়ে। আমি এখানে খুব সিম্পল টার্মসে একদম সোজা ভাষায় তোমাদেরকে বলবো যে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে এই যুদ্ধটা কী নিয়ে হচ্ছে, বা কনফ্লিক্টটা কোথা থেকে স্টার্ট হয়েছে, কী কী ইম্প্যাক্ট হতে পারে আর এই জিনিসপত্রগুলো। একটা কথা আমি বলে রাখি, আমি কিন্তু কোনোরকমভাবে ওয়ারকে জাস্টিফাই করছি না। ওয়ারের মধ্যে কেউ জেতে না ভাই, দুতরফই হারে। হয়তো জায়গা দখল হয়, কেউ জায়গা কিছু হারায়, কেউ কিছু জায়গা জেতে, কিন্তু ওয়ারের মধ্যে অনেক মানুষের জান যায়, সেটাই হলো মেন কথা। ওয়ারে কেউ জেতে না, এইটুকু আমি আগে থেকে বলে রাখি। এবার দ্যাট বিং সেড, এবার আমি একটা কথা বলি যে এই ওয়ারটা স্টার্ট কী করে হলো বা কী হলো আর কি বেসিক্যালি। তো ওয়ার্ল্ড ওয়ার 2 যখন শেষ হয়েছিল, তখন ওয়ার্ল্ডের মধ্যে দুটো সুপার পাওয়ার্স ফর্ম হয়। একদিকে ছিল ইউএসএ, একদিকে ছিল ইউএসএসআর। যারা ইতিহাস বই পড়েছো এইগুলো তো জানোই নিশ্চয়ই। এবার ইউএসএ ছিল, মানে ইউএসএর আইডিওলজি ছিল ক্যাপিটালিজম, আর ইউএসএসআরের আইডিওলজি ছিল কমিউনিজম। এবার ইউএসএ তো নিজেকে সুপার পাওয়ার হিসেবে ধরে রাখতে পারে, বাট কোনো কারণে ইউএসএসআর ধরে রাখতে পারে না নিজেকে সুপার পাওয়ার হিসাবে। তো ইউএসএসআর তারপরে ডিজলভ করে যায় 1991-এ। নিয়ে ইউএসএসআরের যে ভেতরে যেই কান্ট্রিগুলো ছিল তারা সভারেন দেশ, মানে স্বাধীন দেশ হিসাবে তারা নিজেরা ফর্ম করে। যেরকম রাশিয়া ফর্ম হয় ইউএসএসআর থেকে, বেলারুস ফর্ম হয়, ওইদিকে ইউক্রেন ফর্ম হয়। মানে ইউক্রেনও কিন্তু আগে ইউএসএসআরের একটা পার্ট ছিল। ইউএসএসআর হলো বড় ভাই বেসিক্যালি। তো রাশিয়া ইউক্রেন আগে সেম, মানে মায়ের পেট থেকেই এসছে, এরকমভাবেই বলা যেতে পারে এই কথাটাকে। তো এবার মেন ব্যাপারটা আসছে যে ইউক্রেন কিছু এরকম নিউক্লিয়ার ওয়েপন্স ইনহেরিট করেছিল ইউএসএসআরের কাছ থেকে। ইনহেরিট করা মানে কি, যে বেসিক্যালি বলে না যেরকম এই ছেলে বাপের সম্পত্তি পেয়ে গেল, তো ওরকমভাবেই ইউক্রেন ইউএসএসআরের কাছ থেকে কিছু এরকম নিউক্লিয়ার ওয়েপন্স ইনহেরিট করেছিল। তো বেসিক্যালি তারপর যেটা হয় আর কি, যে রাশিয়া বলে যে এই নিউক্লিয়ার ওয়েপন্স তুমি ভাই গিভ আপ করে দাও, এটা তুমি আমাদেরকে দিয়ে দাও, নিউক্লিয়ার ওয়েপন্স এগুলো তোমার কোনো কাজে লাগবে না, তোমার সিকিউরিটির দায়িত্ব আমরা নেব, এটা ইউক্রেনকে বলেছিল। তো ঠিক আছে, ইউক্রেন তো সব নিউক্লিয়ার ওয়েপন্স গিভ আপ করে দিল। নিয়ে এবার রাশিয়া ইউক্রেনের যে এটা মানে সিকিউরিটি, ওটার দায়িত্ব নিল। ঠিক আছে, তো সব ঠিক আছে, তারপরে চলছে এরকমভাবে। তো বেসিক্যালি এটা তো গেল কী করে রাশিয়া ফর্ম হয়েছিল, ইউক্রেন ফর্ম হয়েছিল, এইসব যাবতীয়গুলো। এবার যেটা আমি এখানে চলে আসছি সেটা হলো ন্যাটো আর ইউরোপিয়ান ইউনিয়ন আর নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এগুলো কি? ন্যাটো হলো বেসিক্যালি এরকম একটা গ্যাং, 30টা মেম্বারের এরকম একটা গ্যাং, যেখানে ওদের এজেন্ডা হলো যে ভাই এটার মধ্যে যে কোনো একটা দেশকেও যদি তুই কোনো মানে বাওয়াল দিস ওটার সাথে বা কোনো লাফড়া করিস, বাদ বাকি 29টা দেশে তোকে কেলাবে বা তোকে পেদাবে। ঠিক আছে, এরকম হলো ব্যাপারটা। তো এই ন্যাটোকে ফর্ম করা হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2-এর পর, যাতে ইউএসএসআর যাতে বেশি বাড়াবাড়ি না করে, ইউএসএসআরকে যাতে কন্ট্রোলে রাখা যায়, চেক করে রাখা যায়, সেই জন্যই এই ন্যাটোকে ফর্ম করা হয়েছিল। ইউএসএসআর তো ভেঙে যায়, কিন্তু ন্যাটো এখনও রয়ে যায়, এটাই হলো মেন কথা। ওই জন্য ইউএসএ সুপার পাওয়ার এখনও। তো এটা হলো ন্যাটো। ন্যাটোর মধ্যে ইউএসএ, কানাডা এরাও আসে, তার সাথে ওয়েস্টার্ন ইউরোপের কিছু দেশ মিলে এই ন্যাটো। আর অন্যদিকে হলো ইউরোপিয়ান ইউনিয়ন, এটাও হলো অলমোস্ট ন্যাটোর মতনই, কিন্তু এটাতে ইউএসএ আর কানাডা এরা ওটাতে ইনক্লুডেড নেই, শুধুমাত্র ওয়েস্টার্ন ইউরোপের কিছু দেশ মিলে হলো ইউরোপিয়ান ইউনিয়ন। এবার এখানে চলে আসছে ইউক্রেনের যে জিওগ্রাফিটা, ওটা খুব ভাইটাল এখানে। ইউক্রেনের ব্যাপারটা তোমাদেরকে বুঝতে হবে। ইউক্রেন এমন একটা দেশ, ইউক্রেনের যে ইস্টার্ন সাইডে হলো রাশিয়া, আর ইউক্রেনের যে ওয়েস্টার্ন সাইডে হলো ইউরোপিয়ান ইউনিয়ন। ইউক্রেন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার না। ঠিক আছে, ইউক্রেনের ওয়েস্টার্ন সাইডে তাহলে কি ইউরোপিয়ান ইউনিয়ন, আর ইউক্রেনের ইস্টার্ন সাইডে হলো রাশিয়া। এবার ইউক্রেনের মধ্যেও যে ইউক্রেনের যে ওয়েস্টার্ন সাইডটা আছে, ইউক্রেনের যে ওয়েস্টার্ন পার্টটা আছে, আমি ম্যাপটা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাকে। ইউক্রেনের যে ওয়েস্টার্ন পার্টটা, তারা আবার সাপোর্ট করে হলো এই ইউরোপিয়ান ইউনিয়নকে। আর ইউক্রেনের যে ইস্টার্ন পার্টটা, খুব মাইনরিটি কিছু লোক, তারা আবার সাপোর্ট করে রাশিয়াকে। তো ইউক্রেনের যে ওয়েস্টার্ন পার্ট, যেখানে মেজরিটি অফ ইউক্রেনিয়ান লোক থাকে, যেখানে মেজরিটি ইউক্রেনিয়ান পপুলেশন থাকে, তারা যেহেতু এই ইউরোপিয়ান ইউনিয়নকে সাপোর্ট করে, এরকম ডিসাইড করা হয়েছিল যে ইউক্রেন এবার ইউরোপিয়ান ইউনিয়নকে জয়েন করবে।
ফাইনালি জয়েন করবে। বাট এই যে ভ্লাদিমির জেলেনস্কি এর যে আগের প্রেসিডেন্ট ছিল, যে সে বেটা এই ডিলটাকে ব্রেক করে দেয়। সে বলে যে না ভাই, আমরা ইউরোপিয়ান ইউনিয়ন জয়েন করব না, আমরা রাশিয়ার সাথেই সাইড হয়ে থাকবো, আমরা প্রো রাশিয়ানই থাকবো, রাশিয়াকেই ফেভার করবো, আমরা ইউরোপিয়ান ইউনিয়ন জয়েন করব না। এই ডিসিশনটা ইউরোপিয়ান ইউনিয়ন না জয়েন করার ইউক্রেনের, এই ডিসিশনটা একটা ম্যাসিভ দাঙ্গা প্রোটেস্ট স্টার্ট করে দেয় ইউক্রেনে যখন প্রোটেস্টগুলো স্টার্ট হয় তখন আলটিমেটলি এই প্রেসিডেন্টকে হাঁটিয়ে দেওয়া হয়। কিন্তু যখন এই প্রেসিডেন্টকে আবার হাঁটিয়ে দেওয়া হয় তখন ইস্টার্ন ইউক্রেনে ওখানে আবার দাঙ্গা স্টার্ট হয়ে যায়। কারণ কি, ওরা তো এই প্রেসিডেন্টকেই সাপোর্ট করে, ওরা তো চেয়েছিল যাতে ইউরোপিয়ান ইউনিয়ন যাতে না জয়েন করে, আর অন্যদিকে ওয়েস্টার্ন ইউক্রেন চেয়েছিল আবার ওরা যাতে জয়েন করে, যেটা প্রেসিডেন্টটা করতে দেয়নি। তো ওদের মধ্যে একটা কাইন্ড অফ সিভিল ওয়ার স্টার্ট হয়ে যায়। আচ্ছা, এই জায়গাটায় এই যে একটা সিভিল ওয়ার যে স্টার্ট হয় ইউক্রেনে, এইখানটায় আমি গল্পটাকে একটু পজ করবো, নিয়ে একটা অন্য গল্প বলবো যেটাকে আমি পরে এটার সাথে লিঙ্ক করব, ঠিক আছে? ভ্লাদিমির জেলেনস্কি এর যে আগের প্রেসিডেন্টটা ছিল, সে ব্যাটা একটুখানি প্রো রাশিয়ান ছিল, একটুখানি হালকা রাশিয়াকে ফেভার করতো। এবার তখন রাশিয়ার প্রেসিডেন্টের সাথে, তখন যে প্রেসিডেন্ট ছিল তার সাথে একটা এরকম ডিল হয়েছিল যে রাশিয়া ইউক্রেনকে ন্যাচারাল গ্যাস সাপ্লাই করবে কম দামে। রাশিয়ার কি বিশাল বড় ন্যাচারাল গ্যাস এক্সপোর্টার, আমাদেরকেও সাপ্লাই করে, পুরো ইউরোপে সাপ্লাই করে, ইউক্রেনকেও সাপ্লাই করে। রাশিয়া কি করবে, ইউক্রেনকে কম দামে ন্যাচারাল গ্যাস সাপ্লাই করবে, কিন্তু ফ্রিতে তো করবে না ভাই, এটার তো একটা প্রাইস আছে। প্রাইসটা কি, ইউক্রেনের একটা ছোট্ট, ইউক্রেনের নিচে যদি ম্যাপটা দেখো তোমরা, আবার আমি ম্যাপটা দিচ্ছি, ইউক্রেনের নিচে একটা ছোট্ট আইল্যান্ড টাইপের জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো ক্রিমিয়া। রাশিয়ার এটাই চাহিদা ছিল যে ভাই, তোমাদেরকে আমরা কম দামে ন্যাচারাল গ্যাস দেবো, কিন্তু ক্রিমিয়াতে আমরা নিজেদের মিলিটারি বেসেস লাগাবো, আর্মি বেসেস লাগাবো ক্রিমিয়াতে, বুঝতে পারলে? যাতে এই ক্রিমিয়ার নিচে হলো ব্ল্যাক সি, যাতে ব্ল্যাক সিকে কন্ট্রোল করতে পারে রাশিয়া। যদিও ক্রিমিয়া ইউক্রেনের পার্ট, কিন্তু সেখানে রাশিয়া বলেছে যে আমরা এখানে মিলিটারি বেসেস তৈরি করব যাতে আমরা ব্ল্যাক সিকে কিছুটা হলেও কন্ট্রোল করতে পারি, এটা ওদের এজেন্ডা ছিল, ঠিক আছে? তার এবার বুঝে নাও, ইউক্রেন দেশের মধ্যে যে ক্রিমিয়া জায়গাটা, ওই ক্রিমিয়া জায়গাটার নিচে আর্মি বেসেস আছে। আর আরেকটা জিনিস হলো, এই ক্রিমিয়া কিন্তু অরিজিনালি আগে ইউক্রেনের পার্ট ছিল না, ক্রিমিয়া ছিল হলো রাশিয়ার পার্ট, যেটাকে দেওয়া হয়েছিল ইউক্রেনকে, নিকিতা ক্রুশ্চেভ দিয়েছিল ইউক্রেনকে, এই ক্রিমিয়াকে দিয়ে দিয়েছিল। কেন? গুডউইল জেস্চারের জন্য, যাতে ফ্রেন্ডলি টাইস, ব্রাদারলি টাইসটাকে যাতে বাড়ানো হয়, বুঝতে পারলে? ওরকমভাবে দেওয়া হয়েছিল। এইবার আবার আমরা আমাদের প্রেজেন্ট গল্পে ফিরে চলে আসি, ঠিক আছে? এই সিভিল ওয়ারে, এই যে সিভিল ওয়ারটা হয়েছিল ইউক্রেনের মধ্যে, এইটার ফায়দা তুলেছিল হলো আমাদের পুটিন। সে কী করে, ক্রিমিয়াতে তখন অ্যাটাক করে তখন তো অলরেডি ক্রিমিয়ার মধ্যে রাশিয়ার মিলিটারি বেসেস আছে, তখন আস্তে আস্তে ক্রিমিয়াকে দখল করা স্টার্ট করে রাশিয়া। দখল সেখানটার যে কন্ট্রোলটা, ওটা স্টার্ট করে রাশিয়া। এবার ওখানে একটা রেফারেন্ডাম হয়, ঠিক আছে, যেখানে ক্রিমিয়ার লোকেরা, তারাও প্রো রাশিয়ান ছিল, তারাও ইভেন কি রাশিয়াকেই সাপোর্ট করতো, তারা ভোট দেয়, ভোট দিয়ে ওখানে একটা রাশিয়ান একটা পাপেট গভর্নমেন্টকে, পুতুল গভর্নমেন্টকে বানানো হয় ক্রিমিয়াতে। ক্রিমিয়া বেসিক্যালি তখন ইউক্রেনেরও পার্ট না, পুরোপুরিভাবে রাশিয়ারও পার্ট না, কিন্তু ক্রিমিয়াকে কন্ট্রোল করে তখন রাশিয়া। ওরকমভাবে একটা জিনিস তখন ওখানে হলো। এবার শিফট করে যাচ্ছে পুরো গল্পটা, ক্রিমিয়া তখন ইজ কন্ট্রোলড বাই রাশিয়া, ঠিক আছে? ক্রিমিয়া ইউক্রেনের হাত থেকে বেরিয়ে গেল। এটা কিন্তু কবছর আগের ঘটনা, 2014-15 ওই রকম টাইম জোনটাতে। এবার আমরা গল্পটাকে এগিয়ে নিয়ে চলে আসছি প্রেজেন্ট সিচুয়েশানে। তো তারপরে যখন ক্রিমিয়ার কন্ট্রোল যখন রাশিয়ার হাতে চলে আসলো, ওটার পর গল্পটা শিফট করে গেল হলো আমাদের ইউক্রেনের যে ইস্টার্ন পার্ট, যেটাকে দোনবাস রিজিয়ন বলা হয়, যেটাকে আমি তোমাদেরকে একটু আগেও বলেছিলাম, যেটা রাশিয়াকে সাপোর্ট করে, রাশিয়াকে ফেভার করে, সেই জায়গাটাতে শিফট করে যাওয়া হচ্ছে। যখন ভ্লাদিমির জেলেনস্কির আগের প্রেসিডেন্টকে যখন হাঁটিয়ে দেওয়া হলো, তারপরে যেই প্রেসিডেন্টদেরকে আনা হলো, একজনকে এনেছিল, তারপরে লাস্টে 2019-এ জেলেনস্কি আসে। তো ওদেরকে যখন এই প্রেসিডেন্টগুলো, এরা কিন্তু আবার প্রো রাশিয়ান না আগের প্রেসিডেন্টটার মতো, এরা হলো প্রো ইউরোপিয়ান ইউনিয়ন, এরা হলো ইউরোপিয়ান ইউনিয়নকে সাপোর্ট করে, ন্যাটোকে সাপোর্ট করে। এরা চায় ইউক্রেন যাতে ন্যাটোকে জয়েন করে, এরা চায় ইউক্রেন যাতে ইউরোপিয়ান ইউনিয়নকে জয়েন করে। তখন
এই দোনবাস রিজিয়ান, ইস্টার্ন রিজিয়ানে যারা রাশিয়াকে সাপোর্ট করে, সেখানে এরকম অনেক আনরেস্ট শুরু হয়ে গেল। সেখানে আস্তে আস্তে রেবেল গ্রুপস ফর্ম করা স্টার্ট করলো, বিকজ তারা আর রিপ্রেজেন্টেড ফিল করছিল না ইউক্রেনের মধ্যে। তারা ইউক্রেনের ভিতরে যদিও আছে, কিন্তু তারা রিপ্রেজেন্টেড ফিল করছিল না। এই জায়গাটার গল্পটা অনেকটা কাশ্মীরের মতন হয়ে যায়, আমাদের ইন্ডিয়ার যে কাশ্মীরের মতন, যেখানে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে এরকম মুজাহিদিন বা যারা আর কি এই যে মিলিটেন্টস আছে, তারা পাকিস্তানের কাছ থেকে সাপোর্ট পায়, নিয়ে তারপরে তারা ইন্ডিয়ান আর্মির এগেনস্টে লড়ে। সিমিলার কেস হয়েছিল দোনবাস রিজিয়ানে। সেখানে এরকম এই যে এই রেবেলসগুলো, মিলিটেন্টসগুলো যারা যারা ফর্ম হয়, তারা ব্যাকিং পায়, তারা মিলিটারি ব্যাকিং, তারা লজিস্টিক্সের ব্যাকিং পায় রাশিয়ার কাছ থেকে, নিয়ে তারা ইউক্রেনের এগেনস্টে লড়া স্টার্ট করে। কিন্তু তখনও ইউক্রেন তাদের কত পাত্তা দেয়নি, বা ইউক্রেন আর্মি অতটা ওরমভাবে কিছু করেনি। কিন্তু যখন এই মিলিটেন্টসরা, এই রেবেলসরা, এদেরকে সেপারেটিস্টও বলা হয়, এরা যখন একটা প্লেনকে গুলি করে যখন মাটিতে মিশিয়ে দিল, ওই প্লেনের মধ্যে অনেকজন ছিল, তারা মারাও গেছিলো, যখন মাটিতে মিশিয়ে দেওয়া হলো, তখন ইউক্রেন তো ভাই এবার তো আর ছাড়বে না। এবার তো ইউক্রেনও একদম ওদের এগেনস্টে চলে আসলো। এবার ইউক্রেনের তখন মেন এজেন্ডা হয়ে গেল যে এই মিলিটেন্টসগুলোকে এখান থেকে ভাগানো, এই রেবেলসগুলোকে এখান থেকে ভাগানো, এদের এগেনস্টে লড়াই করা, কনফ্লিক্ট করা। তো যাই হোক, এটার পর আস্তে আস্তে পুরো ওয়ার্ল্ড এটাকে নোটিস করলো। এরপর এখানে অনেক সিজ ফায়ার এগ্রিমেন্ট হলো, যেগুলোকে মিনস্ক এগ্রিমেন্ট বলে, কিন্তু তারপরে ইভেনচুয়ালি ওগুলো আর ইমপ্লিমেন্ট করা হয়নি ওরকমভাবে। এই গোলাগুলি ওখানে চলতেই থেকেছে। অনেকজন মানুষ, তারা অনেক ইনোসেন্ট লাইফস দে ওয়ার লস্ট ওই কনফ্লিক্টের সময়। তো ইভেনচুয়ালি গল্পটাকে এবার ফাস্ট ফরওয়ার্ড করে চলে আসা হোক, যে যখন রাশিয়ার যে ভ্লাদিমির পুটিন, সে কী করলো, রাশিয়ান আর্মিকে দাঁড় করালো বর্ডারের ওখানে। রাশিয়ার মেন বক্তব্য হলো, ভাই এই ন্যাটোকে আর বাড়তে দেওয়া যাবে না, এই ন্যাটো অনেক তোমরা ভাই এগিয়ে চলে এসছো, অনেক জায়গা দখল করে নিয়েছো, আর তোমাদেরকে দখল করতে দেওয়া যাবে না। এটা হলো রাশিয়ার তখন মেন বক্তব্য। এবার রাশিয়াও কিন্তু খুব একটা ভুল না, আমি কিন্তু ওয়ারকে জাস্টিফাই করছি না, আরেকবারও বলছি, কিন্তু এই জায়গাটায় রাশিয়াও ভুল না। একটা জিনিস ভাবো তোমরা, যে আমরা এই যে শ্রীলঙ্কাকে আমরা বহুত সাপোর্ট করেছি, ঠিক আছে। ইন্ডিয়া শ্রীলঙ্কাকে এই কদিন আগেই শ্রীলঙ্কায় পাওয়ার কাট হয়েছিল, তারপরে যখন শ্রীলঙ্কার মানে ইকোনমি খুব সাফার করছিল, তখন ইন্ডিয়াই কিন্তু সাপোর্ট করেছিল শ্রীলঙ্কাকে। তারপরে যখন চাইনিজ ডেট ট্র্যাপে যখন পড়লো শ্রীলঙ্কা, তখনও সাপোর্ট করেছিল ইন্ডিয়ায়, লোন দিয়ে বা যাবতীয় যা কিছু ফান্ডস দিয়ে ইন্ডিয়াই সাপোর্ট করেছিল শ্রীলঙ্কা। এবার কথার কথা বলছি, কোনোদিনও ভেবে নাও হট করে চাইনিজ নিউক্লিয়ার ওয়েপেন্স বা চাইনিজ মিলিটারি ওয়েপেন্স এরকম শ্রীলঙ্কায় এনে দাঁড় করানো হলো, চাইনিজ আর্মি বেসে শ্রীলঙ্কায় বানানো স্টার্ট হলো। তখন কি তোমাদের কি মনে হয় ইন্ডিয়া চুপ থাকবে? তখন ইন্ডিয়া শ্রীলঙ্কাকে পেদাবে না? তখন ইন্ডিয়া শ্রীলঙ্কাকে ঝাড়বে না? যে ভাই তোকে আমি হেল্প করলাম, তোকে আমি সাহায্য করলাম, আর তুই আমার ওখানে মিলিটারি বেসেস বানাচ্ছিস, তুই আমার ওখানে এই করছিস। এটাই হলো মেন কথা। তো ইউএসের নিচে হলো মেক্সিকো। এবার কথার কথা বলছি, ভ্লাদিমির পুটিন বা রাশিয়া, তারা যদি নিউক্লিয়ার ওয়েপেন বা মিলিটারি বেসেস যদি ওরকম মেক্সিকোর বর্ডারে গিয়ে বানানো স্টার্ট করে বা মেক্সিকোতে বানানো স্টার্ট করে, তোমার কি মনে হয় ইউএসএ চুপ থাকবে? কোনোদিনও চুপ থাকবে না, এটা কখনো হতে পারে না। যেটা ইউএসএ সেম জিনিস করছে রাশিয়ার ওখানে গিয়ে, রাশিয়ার যে আশেপাশের দেশগুলো, সেখানে এরকমভাবে মিলিটারি বেসেস ক্রিয়েট করছে। ওই জন্য রাশিয়া এখানে ওটার এগেনস্টে রাশিয়া খচে গেছে, গিয়ে এই জিনিসগুলো তারা স্টার্ট করেছে। তো এবার এইটাও পুরোপুরি এখানে পুটিনকেও পুরোপুরিভাবে এই বলা যায় না, কারণ কি পুটিনের আবার একটা এখন এজেন্ডা চলে এসছে যে সে USSR 2.2 ক্রিয়েট করতে চায়। অনেকে বলছে এই জিনিসটা সে ক্রিয়েট করতে চায়, যে ইউক্রেন আর রাশিয়া তারা সেম মায়ের দুই ভাই, তো তাকে আবার সেম জায়গার সাথেই যাতে তাকে জুড়ে দেওয়া হোক, এটাও পুটিন বলছে। আর ওই দিক দিয়ে ভ্লাদিমির জেলেনস্কি, সেও জায়গা ছাড়বে না, সেও জানে যে না, এটা তো ইউক্রেন হলো একটা সভেরিন দেশ, ইউক্রেন একটা স্বাধীন দেশ, আর ওটা স্বাধীনই থাকবে, কারোর পা চাটবে না। ইউক্রেনের যেটা নিজস্ব ইচ্ছা সেটাই ইউক্রেন করবে। যদি ইউক্রেনের ইউরোপিয়ান ইউনিয়ন জয়েন করার ইচ্ছা থাকে, সেটা তাদের নিজস্ব ইচ্ছা, সেখানে অন্য কোনো কান্ট্রি তাদেরকে বাধা দিতে পারে না। এটাই তার বক্তব্য বেসিক্যালি। এইবার এখানে ইউএসএ সবথেকে যেই মজার জিনিসটা করছে, সেটা হলো আমাদের সামনে এমনভাবে দেখাচ্ছে যেন রাশিয়া খুব খারাপ কাজ করছে বা রাশিয়া একটা এই করছে। অবশ্যই অনেক লোক মারা যাচ্ছে, অনেক কিছু খারাপ হচ্ছে, কিন্তু এখানে এটাও দেখতে হবে ইউএসএর সাথে সেম হলে ইউএসএ কিন্তু সেম জিনিসটা করতো ইউএসএ। কোনোদিনও ইউএসএ নিজের সিকিউরিটিকে এই করবে না, স্যাক্রিফাইস করবে না। এখানে সবারই নিজস্ব একটা এজেন্ডা আছে। ইউক্রেনের একটা নিজস্ব এজেন্ডা আছে, রাশিয়ার পুটিনের একটা নিজস্ব এজেন্ডা আছে USSR 2.2 ক্রিয়েট করার। আর এদিকে ইউএসএ
যে সবথেকে বেশি ভালো দেখাতে চায় নিজেকে, সবথেকে বেশি ভালো দেশ, সবথেকে বেশি শুদ্ধ দেশ, গ্রেটেস্ট নেশন অন দ্য প্ল্যানেট, ওটা দেখাতে চায়। তাদের একটা আবার টোটালি ডিফারেন্ট এজেন্ডা আছে। তাদের এজেন্ডা হলো যুদ্ধ বাদিয়ে, যুদ্ধ লাগিয়ে নিয়ে আমরা ওয়েপন্স বিক্রি করব, আমরা মিলিটারি অ্যামুনিশন বিক্রি করব, এই করে আমরা ইনকাম করব। এটাই হলো ইউএসের ট্যাকটিক্স। এটা আমরা জানি সবাই খুব ভালো করে, আমাদের আইডিয়া আছে এই সম্বন্ধে। কিন্তু আরেকটা ব্যাপার হলো, এখানে জিতছে কিন্তু ইভেনচুয়ালি কেউ না, এখানে সবাই হারছে। মেন কথা হলো এখানে মানুষের প্রাণ যাচ্ছে, যারা কমন ম্যান, দে আর লুজিং দেয়ার লাইফস, দে আর লুজিং দেয়ার লাইভলিহুড, দে আর লুজিং দেয়ার হাউসেস। আর যারা মিলিটারির লোকজন, রাশিয়ান আর্মির লোকজন, ইউক্রেন আর্মির লোকজন, তারা মারা যাচ্ছে। আবার এখানে অনেকজন বলছে যে ইন্ডিয়ার একটা স্ট্যান্ড নেওয়া উচিত, এই যে জিনিসটা হচ্ছে, ইন্ডিয়ার ইউক্রেনকে সাপোর্ট করা উচিত, ইন্ডিয়ার রাশিয়ার এগেনস্টে কথা বলা উচিত, রাশিয়ার এগেনস্টে স্যাংশনস দেওয়া উচিত। বাট একটা জিনিস তোমাদেরকে এখানে বুঝতে হবে যে রাশিয়াই হলো একমাত্র কান্ট্রি যেটা কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করেছিল যখন ইন্ডিয়া নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করেছিল, পোখরান বা এইসব জায়গায় যখন নিউক্লিয়ার ওয়েপনগুলোকে টেস্ট করা হয়েছিল, তখন সব অন্যান্য কান্ট্রি কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে স্যাংশনস দিয়েছিল। তখন এই একমাত্র রাশিয়াই কিন্তু ইন্ডিয়ার পাশে দাঁড়িয়েছিল, একমাত্র রাশিয়া, আর কেউ দাঁড়ায়নি। আর ওইদিকে যখন 1971 যখন ওয়ার হয়েছিল, এই যে বাংলাদেশ লিবারেশন ওয়ার যেটা হয়েছিল, সেখানেও কিন্তু যখন আমেরিকা যখন তাদের ওয়ারশিপসদেরকে পাঠিয়েছিল বে অফ বেঙ্গলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখানে যখন ওয়ারশিপস পাঠাচ্ছিল, তখন রাশিয়াই কিন্তু ইন্টারভিন করেছিল, অন্য কেউ করেনি। আর তার থেকেও সবথেকে বড় কথা হলো, আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের 70% যে এয়ারক্রাফটস, সেগুলো সব রাশিয়ান মেড। এই যে সুখই, তারপরে MiG-21, MiG-29, আরও যে এয়ারক্রাফট ক্যারিয়ার্সগুলো, সব কিছু এগুলো সব রাশিয়ান, বিক্রমাদিত্যা, এগুলো সব কিছু রাশিয়ান। তো আমাদেরকে রাশিয়ার উপর বিশালভাবে ডিপেন্ডেন্ট থাকতে হয়, বিশালভাবে আমাদের ডিফেন্সটার। আর তোমরা এই জিনিসটা চোখের সামনে দেখতে পাচ্ছ, একটা নিউক্লিয়ার পাওয়ার না হলে কি হতে পারে, কীরকমভাবে কত কিছু ফেস করতে পারে, অন্য দেশের কাছে কীরকমভাবে হাত পাততে হয়। এই যে ইউক্রেন, যে তাদের যে নিউক্লিয়ার স্ট্যাটাসটাকে যে তারা গিভ আপ করেছিল, তারা যে রেলিংকুইশ করেছিল যে না আমাদের নিউক্লিয়ার ওয়েপন্স দরকার নেই, আর রাশিয়া ভাই আমাদের তুই সিকিউরিটির দায়িত্ব নে, বাস তাহলেই হবে। এটা হলে কতটা দরকারি একটা নিউক্লিয়ার পাওয়ার হওয়া এখন, নাহলে যে কোনো দেশ তোমাকে এক্সপ্লয়েট করতে পারবে, রাশিয়ার মতন যে কোনো অন্যান্য কান্ট্রি। তো এটাই আর কি, যে এতটা সহজ না এই ডিপ্লোম্যাসির ব্যাপারটা। তাও ইন্ডিয়ার যেহেতু এত ভালো ডিপ্লোম্যাটিক রিলেশন সব দেশের সাথে এত ভালো রিলেশনস এক্সেপ্ট পাকিস্তান অ্যান্ড চায়না, সেই জন্য ইন্ডিয়া কী করছে যে বিভিন্ন রকম তারা তাদের স্টুডেন্টসদেরকে ফিরিয়ে আনতে পারছে। আমরা দেখছি এখন যে স্টুডেন্টসরা, পাকিস্তানি স্টুডেন্টসরা, টার্কিশ স্টুডেন্টসরা, তারা ইন্ডিয়ার পতাকা দেখিয়ে তারা ওখান থেকে ছাড় পাচ্ছে, তারা রাশিয়ার বর্ডার ক্রস করে তারা আবার ইভেনচুয়ালি নিজেদের বাড়িতে ফিরে আসছে ইন্ডিয়ার পতাকা দেখিয়ে। তার মানে ভাবো যে ইন্ডিয়া তাদের ডিপ্লোম্যাটিক রিলেশনসটাকে কতটা ভালো জায়গায় রেখেছে, যেই জন্য এই জিনিসটা সম্ভব হচ্ছে। তারপর রাশিয়ার উপর আমরা শুধু ওই জন্যই ডিপেন্ডেন্ট না, বা এই যে ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল, এই জিনিসগুলো যেগুলো রাশিয়ার থেকে আমরা নেই, সেগুলোর জন্য ইভেনচুয়ালি যদি ইউএসএ বা অন্যান্য দেশ এগুলো যখন রাশিয়ার উপর এরকম স্যাংশনস দেবে, তখন ইভেনচুয়ালি তেল, সব কিছুর এগুলোর দাম বাড়বে। আর আমরা জানি তেলের দাম কোথায় গেছে। তো ইভেনচুয়ালি আরও বেশি দাম বাড়বে, আরও ইনফ্লেশন হবে, আরও বেশি প্রবলেমস ক্রিয়েট হবে। আর সবথেকে বড় কথা হলো, এই যুদ্ধে কেউই জেতে না। এখানে যারা বলছে যে এরা জিতছে বা ওরা জিতছে, এখানে ল্যান্ড দখলটা যদি তোমরা জেতা বলো, ঠিক আছে, দ্যাট ইজ জেতা, বাট ইভেনচুয়ালি পিপল আর লুজিং দেয়ার লাইফস। আর ব্যাক টু মাই অরিজিনাল রিজন, যেই কারণে আমি ভিডিওটা বানিয়েছি, যে আমি কি কোনো গান বের করব এই ইউক্রেনের ইস্যুটা নিয়ে। তো হ্যাঁ, আমার একটা গান আসছে এই খুবই অ্যান্টি ওয়ার একটা সেন্টিমেন্ট নিয়ে, একটা পিস রিলেটেড, প্রমোটিং পিস, এই রিলেটেড একটা গান আসছে আমার খুব জলদি। সেটা আমার চ্যানেল থেকে রিলিজ হবে না, সেটা একটা অন্য চ্যানেল থেকে রিলিজ হবে। তোমরা সবাই শুনো গানটা, তোমরা দেখো, ওটা একটা মিউজিক ভিডিওই আসবে। আর ওটাতে হুকে একটা খুব ভালো আর্টিস্ট থাকবে, যে হুকটা দেবে, একজন ফিমেল আর্টিস্ট থাকবে। তো তোমরা সবাই গানটা দেখো, তোমরা শেয়ার করো, তোমাদেরকে আমি ঠিক টাইম আসলে বলে দেবো। নিশ্চয়ই আমার এটা নিয়ে গান আসছে। আর সেকেন্ড কোয়েশ্চেন যেটা জিজ্ঞাসা করেছিল আমাকে, যে ডিস ট্র্যাক অন ভ্লাদিমির পুটিন, ওটা নিয়ে আমার কিছু কমেন্টই করলাম না ভাই, আমার ওই অকাতই নেই। সো দিস ইজ হোয়াট আই হ্যাভ টু সে অ্যাবাউট দিস। আর তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা যদি এগ্রি করো আমার সাথে, তাহলে তোমরা লাইক করতে পারো, তোমরা কমেন্ট করতে পারো। আর তোমরা যদি ডিসএগ্রি করো, কোন জিনিসটার সাথে ডিসএগ্রি করলে ওটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো। আর আমি যদি কোথাও ভুল কিছু বলে থাকি, তাহলেও তোমরা আমাকে সেটা কমেন্ট বক্সে ধরিয়ে দিতে পারো আমার ভুলটা। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।